But because of the name of logical discrepancy, it is the discrepancy mapping. And because of the harassment of the people, It is there. because of Bengal is targeted, sir. Sir, you tell me why not Assam? Sir, why not Assam? The state government, we cried foul, saying that Why not Assam? any cooperation. They say Why not Northeastern? Madam, I will come all the way to speak something. indeed, my lord. But the only thing is that, my lord, if it's নমস্কার বন্ধুরা, তাহলে ফাইনালি আমরা সেই ঐতিহাসিক দিনটার নিজের চোখে সাক্ষী হয়ে গেলাম, যেদিন মমতা ব্যানার্জি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন। আসলে তিনি সওয়াল তো করেননি, তিনি সেখানে গিয়েছিলেন পার্টি ইন পার্সন হিসাবে। পার্টি ইন পার্সন বলতে বোঝায় কোনো কোনো মামলা থাকে যেগুলো উকিলের চেয়ে যে মামলা করেছে সে সেই বিষয়টা সুপ্রিম কোর্ট থেকে আরো বা অন্য কোনো কোর্টকে আরো বেশি ভালো করে বুঝাতে পারে। তো সেই সব মামলাগুলো শোনার জন্য সেই স্পেশাল পারমিশন দেওয়া হয়। মমতা ব্যানার্জি সেই স্পেশাল পারমিশন নিয়েই গিয়েছিলেন এবং তিনি সেখানে কোনো সওয়াল করেননি। তার সেই দিকগুলো, তার সেই মামলার যে বিষয়গুলো তিনি ভেবেছেন আর ভালো করে বুঝাতে পারবেন, সেগুলো সেখানে তিনি তুলে ধরেছেন। কিন্তু আমাদের এই ঐতিহাসিক দিনের স্বাক্ষর থাকলেও আমাদের সেই আশাটা পূর্ণ হলো না, যেখানে আমরা ভেবেছিলাম মমতা ব্যানার্জি কালো কোট পরে পুরো উকিলের বেশে যাবেন এবং সুপ্রিম কোর্টের সামনে এটা প্রশ্ন ছুড়ে দিবেন, সুপ্রিম কোর্ট কিছু বলতে পারবে না, চুপ থাকবে, শুধু শুনে যাবে। সেই রকম আমরা একটা দিনের কথা ভেবেছিলাম, কিন্তু সেরকম দেখতে পেলাম না। তাও যেটা দেখতে পেলাম সেটা তার চেয়ে কম কিছু নয়, কারণ সেখান থেকে বেরিয়ে এসে মমতা ব্যানার্জিকে নানান সাংবাদিক নানান রকম প্রশ্ন করছেন, তিনি হাসি মুখে বেরিয়ে আসছেন, গর্বের জয় নিয়ে বেরিয়ে আসছেন এবং দেখাচ্ছেন যে তিনি মুখ্যমন্ত্রী হয়েও সুপ্রিম কোর্টে গেছেন এবং সওয়াল করে সাধারণ মানুষের জন্য তিনি লড়াই করেছেন। সেই জিনিসটা তিনি তুলে ধরতে চেষ্টা করছিলেন এবং তিনি 90% 99% সেই বিষয়টা তুলে ধরেছেন এবং একদিক থেকে তিনি সফল হয়েছেন। কেন এই কথা বলছি সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর তার কখনোই উদ্দেশ্য এটা ছিল না যে এসআইআরটাকে তিনি যে সুপ্রিম কোর্টে সওয়াল করে পুরো বন্ধ করে দিবেন বা এসআইআর সম্বন্ধে এমন কিছু নির্দেশ দিয়ে আসবেন যেটা এর আগে আমরা কখনো দেখিনি। তার সেরকম কোনো উদ্দেশ্য ছিলই না, বরং তিনি চেয়েছিলেন যে আমাদের রাজ্যের ভোট খুব সামনে, এই রাজ্যের যারা প্রান্তিক মানুষ আছেন, যারা এতটা শিক্ষিত নন, যারা গ্রামের মানুষ, সেই সমস্ত মানুষদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে তাদের জন্য শুধুমাত্র একজনই আছে, সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রী হলেও তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন সাধারণ মানুষের কথা নিয়ে। সাধারণ মানুষের পাশে তিনি সারা জীবন দাঁড়িয়েছেন এবং সারা জীবন দাঁড়াবেন। তিনি একজন মানবিক মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকে। এই বিষয়টা তিনি প্রতিষ্ঠা করতে চাইছিলেন ভোটের আগে এবং সেইটা তিনি সফলভাবে করে নিয়েছেন, এটাতে কোনো সন্দেহ কিন্তু আমার নেই। এরপর বলি, এই যে কোর্টে গিয়ে কি হলো। কোর্টে গিয়ে তিনি চেয়েছিলেন যে মানুষকে তিনি মানে কোর্টের যে হাইকোর্টের সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছে তাকে বুঝিয়ে দিবেন যে এসআইআর নিয়ে নানা রকম প্রবলেম করছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে একটা উচিত শিক্ষা দিবেন। সেইভাবেই তিনি গিয়েছিলেন এবং সেখানে তার সওয়াল তো নয়, তিনি তার কথাগুলো তুলে ধরছিলেন এসআইআর নিয়ে, সেই সব পুরনো কথা, যেসব কথাগুলো আগেও তিনি নানা জায়গায় নানাবার বলেছেন, সেই সব কথা আবার তিনি তুলে ধরছিলেন এবং এর মধ্যে কিছু ভ্যালিড পয়েন্টও ছিল। যেমন তিনি বললেন যে শুধুমাত্র টাইটেলের নামের বাড়ানের ভুলের জন্য লজিক্যান্সি ডিসক্রিপেন্সি দেখিয়ে ডাকা হচ্ছে, নোটিশ পাঠানো হচ্ছে। তখন সেই সমস্ত দিকটা সুপ্রিম কোর্ট কিন্তু বিবেচনা করে দেখেছেন এবং সেখান থেকে বলা হয়েছে যে এই নামের যে বাড়ান ভুলের বিষয়টা আছে সেটা ঠিক করার জন্য রাজ্যেই একটা কমিটি বানান এবং সেটা সুপ্রিম কোর্টের সামনে নিয়ে আসুক, কারণ পরবর্তী শুনানি হবে সোমবার। আর আমার তো মনে হয় সোমবারও সুপ্রিম কোর্টে অবশ্যই মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন, কিন্তু এবারেও তিনি বলবেন কিনা সেটা নিয়ে অবশ্যই সন্দেহ আছে। কেন এই কথা বলছি, তার কারণ প্রথমবার তিনি যখন বলছিলেন তখন সুপ্রিম কোর্ট থেকে এটা অবশ্যই বলা হয়েছে যে আপনার কাছে খুবই পারদর্শী বা খুবই ভালো ভালো উকিল আছেন, সেই জায়গায় আপনি কেন বলছেন, তারা ঠিক মতোই আপনার ব্যাপারটা বলতে পারেন। আসলে তারা তো ডাইরেক্টলি বলতে পারেন না যে মমতা ব্যানার্জিকে চুপ করতে, কারণ তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই তারা ইনডাইরেক্টলি এটাই বলতে চাইছিলেন যে আপনার কাছে খুবই ভালো ভালো উকিল আছে, তো আপনারা তাদের উপর ভরসা করুন, আপনি তাদের উপর ভরসা করুন এবং নিজে চুপ থাকুন। সেই কথাটা তারা ইনডাইরেক্টলি বলেছে। তো আমার মনে হয় না দ্বিতীয়বার শুনানিতে মমতা ব্যানার্জি উপস্থিত থাকলেও তিনি কোনো কথা বলবেন। তিনি হয়তো সেখানে যেয়ে শুধু উপস্থিত থাকবেন, সিম্বলিক তার প্রেজেন্টটা সেখানে দেখাবেন। এবারে বলি, এই যে এই ঘটনাটা ঘটলো, এত বড় ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো
মানে এক প্রকার তার দলের যে সমস্ত লোকেরা আছে, তৃণমূলের যে সমস্ত লোকেরা আছে, তারা তো এক প্রকার এটাকে এমনভাবে প্রচার করছে যে যেন তারা তাদের যেটা কার্য করতে চেয়েছিল সেটা তারা হাসিল করে নিয়েছে। মানে তাদের আসল উদ্দেশ্যটা কি ছিল? তাদের আসল উদ্দেশ্য ছিল যে এই তিনি যে সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং যে সেখানে যে সওয়াল করছেন, সেই বিষয়টাকে এমনভাবে দেখানো হবে যে সাধারণ মানুষের জন্য তিনি অনেক ভাবেন এবং সাধারণ মানুষের পাশে তিনি সবসময় আছেন। সেই জিনিসটা তিনি কিন্তু অবশ্যই তুলে দেখিয়েছেন এবং তার দল এটাকে আরো খুব বেশি করে প্রচার করছেন। কেন এই কথা বলছি? তার কারণ হচ্ছে এই যে কুণাল ঘোষ তিনি কি বললেন সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তৃণমূল কংগ্রেস কিটা চাইছিল এবং মমতা ব্যানার্জি কিটা চাইছিলেন। ওটাটাকে আইনের লড়াইতে নিয়ে তার শীর্ষবিন্দুতে সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়ে প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি লড়াই শুধু এটা তো একটা পর্যায়, কিন্তু এই গোটা প্রক্রিয়াটাতেই মানুষ আরো বেশি করে অনুভব করছেন যে তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা ব্যানার্জি ছাড়া পাশে কেউ নেই। শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, সেটা আজকে সুপ্রিম কোর্টে আরো একবার প্রমাণ হয়ে গেছে। শুনলেন তো কুণাল ঘোষ কি বললেন? শীত গ্রীষ্ম ভরসা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। মানে তৃণমূল থেকে এটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে যে সাধারণ মানুষের জন্য শুধু একমাত্র মমতা ব্যানার্জি লড়তে পারেন এবং তিনি তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন, সুপ্রিম কোর্টও প্রয়োজনে সওয়াল করতে পারেন। আর এই বিষয়টা তারা দেখাতে চাইছেন। আসলে এই পুরো যে দৃশ্যটা আমরা দেখলাম, দিল্লি গেলেন, দিল্লিতে এত সমস্ত বিষয় ঘটলো, তারপরে এই যে সুপ্রিম কোর্টে চলে গেলেন, পুরোটাই হচ্ছে একটা মার্কেটিং স্টান্ট। কারণ ভোট আসছে, ভোটের আগে এটা একটা স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজি প্রয়োগ করে তারা দেখাতে চাইছে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেই সমস্ত জিনিসকে বাদ দিন, ভুলে যান। কারণ আসলে তিনি দেখাতে চাইছেন যে তিনি মানুষের পাশে আছেন এবং শুধুমাত্র মানুষের পাশে তিনিই থাকবেন, তাই ভোটটা যেন তারাই পায়। আসলে এটাই হচ্ছে তাদের হিডেন স্ট্র্যাটেজি এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তৃণমূল কংগ্রেস তার প্রচার করা শুরু করে দিয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এরপর এই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যে গিয়েছিলেন, এই বিষয়টা নিয়ে এই যে অভিজিৎ গাঙ্গুলি, তিনি তো একজন প্রাক্তন বিচারপতি, তো তিনি কি বলেছেন সেটা অবশ্যই আমাদের শোনা দরকার। তাহলে চলো প্রথমে আমরা সেটাই শুনে নিই যে অভিজিৎ গাঙ্গুলি এই বিষয়টা নিয়ে কি বলছেন। মুখ্যমন্ত্রীকে সওয়াল করতে অনুমতি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই দিল, সেই জন্যই তিনি করতে পারলেন। তা না হলে তো পারার কথা না। আমাদের সুপ্রিম কোর্ট অত্যন্ত ভদ্রলোকেদের জায়গা, সেই জন্য ওনাকে বলতে অ্যালাউ করেছে সুপ্রিম কোর্ট। ভালোই হয়েছে, উনি বলেছেন। রিয়ার ঘটনা তো বটেই, আগে এরকম কখনো ঘটেছে কিনা আমি জানি না, শুনিনি কখনো। তো আর ইলেকশন কমিশনের বিরুদ্ধে উনি কি বলবেন? ইলেকশন কমিশন তো ভুল কিছু করছে না, খারাপও কিছু করছে না। দেখুন, দিল্লি একটা অনেক বড় জায়গা, এখানে অনেক বড় বড় বিষয় নিয়ে চর্চা হয়। সুতরাং কে সুপ্রিম কোর্টে গিয়ে 5 মিনিটের জন্য কি সওয়াল করলেন তাতে দিল্লিতে কিছু যায় আসে না। তিনি যে দুর্নীতিগ্রস্ত দল নিয়ে চলছেন, যে দুর্নীতিগ্রস্তদের নিয়ে চলছেন এবং নিজের দুর্নীতিকে যেভাবে সাহায্য করে যাচ্ছেন, সে সব থাকবে। মানুষ কি ভুলে যাবে নাকি? এটা গিমিক ছাড়া কিছু না। আচ্ছা, আপনারা শুনলেন তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বললেন? এটা গিমিক ছাড়া আর কিছু নয়। মানে পুরোটাই একটা নাটকের চরম পর্যায়, যেখানে তিনি সাধারণ মানুষকে দেখিয়ে দিলেন যে তিনি সাধারণ মানুষের পাশে আছেন। এবং আমি প্রথমেই ভিডিও শুরুতে বললাম না যে তিনি কিন্তু একটা জিনিসে অবশ্যই সফল হয়েছেন, 90% সফল হয়েছেন, সেটা হচ্ছে এই বিষয়টাই। তিনি সাধারণ মানুষকে এটা বুঝিয়ে দিলেন। কারণ আমরা যারা কিছুটা এই বিষয়টা সম্বন্ধে বুঝি, তারা আমরা এটা নিয়ে আলোচনা করবো, মমতা ব্যানার্জি সেখানে গিয়েছিলেন, এটা একটা ঐতিহাসিক দিন ছিল, এই সমস্ত বিষয়টা। কিন্তু যারা প্রান্তিক গ্রামের মানুষ হবে না, বা যারা এতটা এই সমস্ত বিষয় নিয়ে বুঝে না, তারা খবরের কাগজ বা এই সমস্ত নিয়ে আলোচনা করলে তারা এটাই বলবে যে দেখলে তো মমতা ব্যানার্জি কিন্তু হাইকোর্ট কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেল এবং সেখানে নিজে যে প্রশ্ন করলো, কারণ তারা সাধারণ মানুষকে কতটা পছন্দ করে, মমতা ব্যানার্জি কতটা পছন্দ করে, সেই বিষয়টা মমতা ব্যানার্জি এখানে প্রতিষ্ঠা করে দেখিয়ে দিলেন। এই জিনিসটা আমি বলতে চাইছিলাম। এরপর এই যে এটা করার আরেকটা কারণ, সেটা হচ্ছে এই যে এত নানা রকম দুর্নীতির প্রশ্ন আসছে, সেই জিনিসটাকে, এই দুর্নীতির বিষয়টাকে এক প্রকার এড়িয়ে যাওয়ার জন্য নতুন একটা তিনি বিষয় সামনে নিয়ে চলে এলেন এবং সুপ্রিম কোর্টে তিনি নিজে গিয়ে হাজির হয়ে দেখালেন। এরপর এটা থেকে আরেকটা জিনিস স্পষ্ট হচ্ছে যে সুপ্রিম কোর্টে গিয়েও তিনি এই যে এসআইআর নিয়ে এত সব কথা বললেন, এটা থেকে একটা জিনিসই স্পষ্ট হচ্ছে যে নির্বাচন কমিশনের সঙ্গে এই মমতা ব্যানার্জির সংঘাতটা
কতটা চরম পর্যায়ে চলে গেছে। এবং এই বিষয়টা শুধুমাত্র সুপ্রিম কোর্টে রয়েছে তা নয়, এটা নানা জায়গায় এদের মধ্যে এই লড়াইটা আমরা দেখতে পাচ্ছি। যেমন মমতা ব্যানার্জির মুখ থেকে আমরা শুনেছিলাম তিনি চান জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট এবং তার জন্য তিনি সমস্ত রকম চেষ্টা করছেন, তার দল সমস্ত রকম চেষ্টা করছে। দেখো, এই ইমপিচমেন্ট করাটা এতটা কিন্তু সোজা নয়, তার জন্য অনেক নিয়ম আছে। 100টার উপরে যে সাংসদ আছে তাদের স্বাক্ষর লাগবে, সেটা কিন্তু মানে মমতা ব্যানার্জির কাছে নেই। এবারে তার সাথে সাথেও এই স্বাক্ষর যদি দিয়েও দেওয়া হয়, তারপরও একটা ইনকোয়ারি হবে, সেই ইনকোয়ারি দেখা হবে যে জ্ঞানেশ কুমার কি সত্যিই কোনো সংবিধান বিরোধী কাজ করেছে না করেনি। সেই সব দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ সংবিধান বিরোধী কাজ করেছে, তখন তার ইমপিচমেন্টের ব্যবস্থা করা যেতে পারে। সেটাতেও কিন্তু সে হেরে যেতেও পারে, সে অনেক কিছু ব্যাপার আছে। তো ইমপিচমেন্ট করাটা সহজ নয়, কিন্তু পর্যায়টা কোন এই যে লড়াইটা সেটা কোন পর্যায়ে গেছে সেটা এটা থেকে বুঝতে পারা যাচ্ছে। আর নির্বাচন কমিশন তারাও কিন্তু চুপ নেই। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার যে লিস্টটা পাঠিয়েছিলেন যে আমাদের এই আইপিএস আইএস অফিসারদের নিবেন না, এর বদলে এই লোকগুলোকে নিন বা এই মানুষগুলোকে নিন, সেই যে লিস্টটা ছিল সেটাকে কিন্তু নির্বাচন কমিশন রিজেক্ট করে দিয়েছে। কেনই বা করবে না? কারণ আমরা দেখছি মমতা ব্যানার্জি নিজে গিয়ে নির্বাচন কমিশনের সাথে ঝগড়া করে এলেন। তার সাথে আবার দেখছি রাজ্য নির্বাচন কমিশনের যে মুখ্য আধিকারিক আছে না, তার কাছে চলে গেছিল তৃণমূলের দল এবং সেখানে পার্থ ভৌমিক নাকি টেবিল চাপড়ে কথা বলেছে। তাদের মুখ্য নির্বাচন কমিশনার যে ছিল রাজ্যের, তিনি অত্যন্ত রেগে গিয়েছেন। তো মানে বুঝতে পারছি, এটা থেকে বুঝতে পারা যাচ্ছে অবশ্যই যে এই যে সংঘাতটা সেটা শুধুমাত্র একদিকে পড়ে নেই, নানা দিকে এই সংঘাতটা চলছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই সব সংঘাতের মূল হচ্ছে কি এই এসআইআর, কারণ এই এসআইআর হলেই নাম বাদ যাচ্ছে, আর নাম বাদ গেলে লস কাদের? তৃণমূলের লস, ভোট সামনে। তো এই বিষয়টাই মমতা ব্যানার্জি দেখানোর চেষ্টা করছেন যে তার যে ভয়টা আছে এসআইআর এর পেছনে, সেই ভয়টাকে লুকোনোর চেষ্টা করছেন এবং তার সাথে সাথে এই বিষয়টাকে তিনি নিজের দিকে নিয়ে খেলার চেষ্টা করছেন। কারণ যদি পুরো বিষয়টা তার নিজের দিকে চলে আসে, এতে কি হবে? সারা মানুষের যদি একটা ট্রাস্ট চলে আসে, বিশ্বাস চলে আসে যে মমতা ব্যানার্জি আমার পাশে আছে, আর তার প্রধান যে ভোট ব্যাংক সেটা তো হচ্ছে মহিলা ভোট, আর তার সাথে সাথে হচ্ছে মুসলিম ভোট বা মুসলিম সংখ্যালঘু ভোট। ঠিক আছে? তো এই দুটো জিনিসকে তিনি একসাথে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করছে, খেলা এই করে একটা খেলা করার চেষ্টা করছেন। কেন এই কথা বলছি? তার কারণ হচ্ছে যে মহিলা ভোট তাকে কিভাবে টানবে? তার প্রধান হাতিয়ার হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। আর যেটা জানতে পারা যাচ্ছে রাজ্যের যে বাজেট হবে সেই বাজেটে নাকি লক্ষ্মীর ভান্ডার আরো বাড়িয়ে দেওয়া হবে। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে মহিলাদের ভোটটা আকৃষ্ট করার জন্য লক্ষ্মীর ভান্ডারের বাজেট বাড়ানো হবে। এতে কি হবে? মহিলা ভোটটা মমতা ব্যানার্জির দিকেই চলে আসবে আর মমতা ব্যানার্জির এইদিকেও আরো একটি ফায়দা হবে বা এটা মমতা ব্যানার্জির আরেকটি লাভ হবে, সেটা আমরা বুঝতেই পারছি। এরপর এই যে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি গিয়েছিলেন, এটা নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন সেটাও একটু আমাদের শোনা দরকার। তাহলে দিলীপ ঘোষ কি বলছেন চলুন সেটাই একটু আমরা শুনে নিই। আইনজীবী হিসেবে যে লড়তে হচ্ছে কেন, তার উদ্দেশ্যটা কি, কি মনে হয়, কেন করলো স্ট্যান্ডটা? কিছুই করেন ওনার জীবনে দেখুন না, কবি, সাহিত্যিক, দার্শনিক, গায়ক, নর্তক সবই আছেন উনি। আমার মনে হয় ওটা দেখে নিচ্ছেন, আর উনি হয়তো ধরেই নিয়েছেন যে এপ্রিলের পরে আর সরকার থাকবে না, তখন কিছু তো করতে হবে। কল্যাণ ব্যানার্জি আর দুজন মিলে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। শুনলেন তো দিলীপ ঘোষ কি বললেন যে তার অনেক প্রতিভা আছে, গায়ক, নাটক, সাহিত্যিক, তারপরে আরো অনেক কিছু তিনি করতে পারেন, অনেক প্রতিভা আছেন। সেই প্রতিভারই একটা হচ্ছে উকিল বা সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছেন। আর বলছেন যে যখন তার এই মুখ্যমন্ত্রী সিট থাকবে না বা যদি তিনি ভোটে হেরে যান, তখন কি হবে? এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে কোর্টেই যেতে হবে, সেই জন্য তার প্র্যাকটিস করছেন। তাহলে দিলীপ ঘোষের কথাগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যে বিশ্লেষণটা করলাম, আমি যে ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছোট্ট চ্যানেল আমার, একটু সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করে দিন। এই বিষয়ে আরো যদি কোনো অগ্রগতি ঘটে অবশ্যই ভিডিও চলে আসবে বা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।